সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। গাজীপুরে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, ঢাকায় আনা হয়েছে পুলিশি প্রহরায়, প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা। কূটনৈতিক আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশি আশাবাদী নন তৌহিদ হোসেন। আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি, তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া। উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা স্বাগত জানাতে বিভিন্ন দিক নির্দেশনা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মহাসমাবেশ। ভারতের বিরুদ্ধে পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ বক্তাদের। তিস্তা এই মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই, অবিলম্বে সেটা বাস্তবায়ন করতে হবে। নির্বাচন সামনে রেখে দেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা বিশেষ সহকারীর। গুজব প্রতিরোধে মূলধারার গণমাধ্যমের সহযোগিতা নেওয়ার নির্দেশ তথ্য উপদেষ্টার। যমুনার অনুসন্ধানের পর প্রথমবারের মতো সরকারি এলপি গ্যাসের দাম সমন্বয়। সিন্ডিকেটের কারসাজি কমাতে সিলিন্ডার প্রতি 135 টাকা বাড়ালো বিইআরসি। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: মুক্ত গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, সম্পাদক পরিষদের আলোচনায় অভিমত। ভালো সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিতের তাগিদ টিআইবির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যায় নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার রবিউল হাসান জানিয়েছেন, সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় 4 থেকে 5টি মোটরসাইকেলে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়, আহত হন হাসনাত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে তাকে ঢাকায় পৌঁছে দেয় পুলিশ। এই ঘটনায় জড়িতদের ধরতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলা মোটর এলাকায় বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখান থেকে এই বিক্ষোভ মিছিল থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, বিক্ষোভ মিছিল কেমন দেখছেন এবং সেখান থেকে এনসিপির নেতাকর্মীরা কি বলছেন? তিতুমির, এনসিপির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে বাংলা মোটর যে মোড় রয়েছে সেই মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা সংঘবদ্ধভাবে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এবং এখন পর্যন্ত মাইক সেট আপ হয়েছে, তারা হয়তো বা তাদের যে ব্যানার রয়েছে সেই ব্যানারের জন্য অপেক্ষায় রয়েছেন। বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু তাদের যে নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা হয়েছে গাজীপুরে, সেই হামলার প্রতিবাদ তারা করছেন এবং একই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, হামলাকারী যারা রয়েছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার একটা দাবি তারা কিন্তু করছেন। একই সাথে তারা এমনটি দাবি করছেন যে এই হামলার সাথে যেই পতিত আওয়ামী লীগ যে সরকার, সেই সরকারের যারা দোসররা রয়েছেন তারা জড়িত বলে তারা অভিযোগ করছেন এবং সেই ক্ষেত্রে এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি তারা আরও একবার কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এবং যে কয়জন এখানে বক্তব্য রেখেছেন, কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত এখন পর্যন্ত হননি, তবে যারা বক্তব্য রেখেছেন তারা কিন্তু বলেছেন যে এই যে হামলার ঘটনাটি রয়েছে, বর্তমান সরকার ইন্টারিম ক্ষমতায় থাকার পরও এই ধরনের হামলা করার দুঃসাহস যারা দেখাতে পারছে, তারা যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে বলে তারা অভিযোগ করছেন। কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয় এবং একই সাথে
যাতে সবাইকে গ্রেফতার করা হয়, আইনের আওতায় নিয়ে আসা হয় এবং এই ধরনের ঘটনা যাতে আর বাংলাদেশে কোনো প্রান্তে যাতে না ঘটে সেটার নিশ্চয়তা কিন্তু তারা দাবি করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে স্লোগান তুলছেন এবং হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই তাদের এই যে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে। একই সাথে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যেও কিন্তু ছাত্রদের একটা মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হয়তোবা আর কিছুক্ষণ পরে তারা সংঘবদ্ধভাবে সেই মিছিলটি শুরু করবেন। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। স্বাগত মঞ্জুর শান্ত বাংলা মোটর থেকে আমাদের জানাচ্ছিলেন সেখানকার এনসিপির নেতাদের বিক্ষোভ মিছিলের খবর। এনসিপি নেতা হাসনাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদে কয়েকটি জেলায় বিক্ষোভ এবং মশাল মিছিল হয়ে গেছে। হামলার খবর ছড়িয়ে পড়লে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। এজন্য তারা দায়ী করেন আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। রাতের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপি নেতারা। এছাড়া হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন শিবির নেতাকর্মীরাও। আগামী 24 ঘন্টার ভিতরে সেই সন্ত্রাসীদেরকে, সেই আওয়ামী লীগের দোষদেরকে, সেই ছাত্রলীগদেরকে এই বাংলার জমিনে তাদেরকে এই কঠোর শাস্তি দিতে হবে। আমাদেরও ধারণা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর স্বৈরাচারী ছাত্রলীগ এরাই সম্ভবত অতর্কিত হামলা করছে। আওয়ামী লীগের যে দোসররা তো এখানে ঘাপটি মেরে আছে এবং বিভিন্ন জায়গায় যে তারা গুপ্ত হামলা করতেছে, এর বিরুদ্ধে যে তাদের ডেভিল হান্ট সহ যে পদক্ষেপগুলো আছে এটা যেন তারা জোরালোভাবে নেয়। অন্যদিকে হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি লালখান বাজার হয়ে কাজীর দেউরি মোড়ে গিয়ে শেষ হয়। হাসনাত আবদুল্লার উপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, দলটিকে নিষিদ্ধ না করায় বারবার তারা হামলা চালানোর সাহস পাচ্ছে। এছাড়া হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারেও বিক্ষোভ করেছেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি করেনি বাংলাদেশ, জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে, তখন প্রতিবেশী একটি দেশ প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই মিয়ানমার সীমান্ত দিয়ে ঘটছে অনুপ্রবেশ। পরিস্থিতির এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার বিউপি অডিটোরিয়ামে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান। প্রবন্ধে প্রত্যাবাসনের চ্যালেঞ্জ হিসাবে উঠে আসে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, তহবিল ঘাটতি ও কূটনৈতিক দূরত্বের বিষয়গুলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান, জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনের মধ্যে সমন্বয় ও বহুপাক্ষিক কৌশলগত যোগাযোগ বাড়াতে হবে। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট। বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক সুযোগ কাজে লাগিয়ে আরাকানে স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে। মিয়ানমারের গণতান্ত্রিক সংকটের দিকেই সবাই মনোযোগ দিচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটি এখন আড়ালে চলে যাচ্ছে। আমাদের এই বিষয়টিকে আবার সামনে আনতে হবে এবং মূল আলোচনার সঙ্গে একীভূত করতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মিয়ানমারে অবশ্যই বাস্তব পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তনের নিশ্চয়তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। আমাদের আলোচনায় এই বিষয়গুলো জোর দিয়ে তুলতে হবে। যদিও এটা একটা কঠিন ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ঐক্যবদ্ধ না হলে এটা সম্ভব হবে না। মানবিক করিডোর ইস্যুতে কারোর সাথেই কোনো চুক্তি করেনি বাংলাদেশ, নিশ্চিত করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান।
আমরা এখন পর্যন্ত কোনো করিডোর চালু করিনি, কোনো কিছু বাস্তবায়ন হয়নি, কোনো অংশীদারের সঙ্গে চূড়ান্ত কিছু হয়নি। আমি যখন দেশে ফিরে আসি তখন সংবাদ সম্মেলনে সোজা বলে দিই, জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ, যা একেবারে ভিন্ন একটি ধারণা। মানবিক সহায়তার কোনো কার্যক্রম শুরু করতে হলে দুপক্ষের সম্মতির প্রয়োজন হয়। জানান, বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখনই প্রতিবেশী একটি দেশ প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে একটি প্রক্সি যুদ্ধ শুরু করতে যাচ্ছে, রাখাইন রাজ্য দখল করে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমার মতে ভুয়া তথ্য মোকাবেলার সেরা উপায় হলো সত্যকে সময় দিন এবং সেটিকে প্রকাশ হতে দিন। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একদিন পিছিয়ে 5ই মে থেকে লন্ডন থেকে রওনা হবেন তিনি। ঢাকায় নামবেন পরদিন বেলা 10:30 থেকে 11টার মধ্যে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে নানান প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সড়কের দুই ধারে দেশ এবং দলের পতাকা হাতে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। আর কোন অঙ্গ এবং সহযোগী সংগঠন কোথায় দাঁড়াবে সেটিও নির্দিষ্ট করে বলা হয়েছে। প্রায় 4 মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্সেই ফিরবেন তিনি। এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল 4:10 দোহায় যাত্রাবিরতি নেবে রাত 1:25। আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মঙ্গলবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে। কর্মদিবসে খালেদা জিয়ার দেশে ফেরার সময় নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার একপাশে দাঁড়িয়ে স্বাগত জানানোর নির্দেশনা দিয়েছে বিএনপি। সবার দু হাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন। বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত মহানগর উত্তর বিএনপি, হোটেল রেডিসন পর্যন্ত ছাত্রদল ও যুবদল অবস্থান নেবে। সেখান থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত থাকবে মহানগর দক্ষিণ বিএনপি। বনানী কবরস্থান, কাকুলি মোড়, বনানী কাঁচাবাজার, গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ হয়ে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত নির্ধারিত স্থানে থাকবেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকে আগত নেতাকর্মীরা অবস্থান করবেন সুবিধাজনক স্থানে। মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত। ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন। মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম। স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান। খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে পায়ে হাঁটা যাবে না, চলা যাবে না মোটরসাইকেল নিয়ে। এছাড়া বিমানবন্দর এবং চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে। মাননীয় চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা চলাচল করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার এসএসসির জীববিজ্ঞান, অর্থনীতি আর ইংরেজি মাধ্যমে ও লেভেল, এ লেভেল পরীক্ষা রয়েছে। সেদিন সাধারণ মানুষকে প্রয়োজনে নিচের সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধও করেছে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস বলেছেন, পৃথিবীর মধ্যে ভারতই একমাত্র দেশ যারা পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। বিগত সময়ে শেখ হাসিনার কারণে তিস্তায় পানি আসেনি। এখন গণ আন্দোলনের মাধ্যমে তিস্তার পানি বন্টন নিশ্চিত করা হবে। রংপুরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তিস্তার পানি বন্টন চুক্তির দাবিতে গণপদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস। রংপুর মহানগরীর শাপলা চত্বর, হাজারো মানুষের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় সব সড়ক। উপস্থিতি ছড়িয়ে পড়ে লালবাগ স্টেশন, জাহাজ কোম্পানি রোড থেকে টার্মিনাল রোড পর্যন্ত। উপলক্ষ রংপুর অঞ্চলের 2 কোটি মানুষের লাইফলাইন তিস্তার হিস্সা আদায় এবং মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে গণপদযাত্রা। শাপলা চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয় গণপদযাত্রা। এই সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান অংশগ্রহণকারীরা। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। আমরা
যদি তিস্তার পানির ন্যায্য হিস্সা যদি আমাদেরকে অতি সত্বর দেওয়া না হয়, এর পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি আমরা দিব। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই, অবিলম্বে সেটা বাস্তবায়ন করতে হবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, তিস্তার পানির কোনো বিকল্প নেই। রংপুরের 2 কোটি মানুষ এই তিস্তা নদী রক্ষা আন্দোলনে তারা সংগঠিত হয়েছে এবং আশা করি সরকার অল্প সময়ের ভিতরে আমাদের দাবি মেনে এই এলাকার দুঃখ দুর্দশা দৈন্যকে তারা পরিহার করবে। তিস্তায় পানি দিয়ে ভাগ ভাগ করে এই জায়গায় কোনো আপোষ নাই। গণপদযাত্রার আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ভারত পানিকে মারণাস্ত্র, যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বের এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। এর আগে তিস্তা অববাহিকার 2 পারে 17 ও 18 ফেব্রুয়ারি 48 ঘন্টার লাগাতার কর্মসূচি পালন করে নদী রক্ষা আন্দোলন। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এশার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে ফ্রিজিং ভ্যানে করে মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। স্বজনেরা জানান, সোমবার বেলা 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে আরও 2 দফা জানাজা হওয়ার কথা রয়েছে। বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 79 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে ছুটে যান স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা। দীর্ঘদিন ধরে এই ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বর্ষিয়ান এই আইনজীবী। গত 21 এপ্রিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হাসপাতালে ভর্তি করা হয়। 11 বছর পর গত বছরের 26 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন তিনি। জামাত নেতৃবৃন্দ এবং জামাত ইসলামের বিরুদ্ধে 2010 সাল থেকে যে ক্র্যাকডাউন হয়েছিল, এখানে তিনি জামাতে ইসলামীর পক্ষে প্রধান কৌশলী ছিলেন। চিফ ডিফেন্স লয়ার হিসাবে তিনি তার দায়িত্ব, তার পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও তিনি অনেক কিছু করেছেন, যেটা আমাদেরকে চিরদিনের জন্য ঋণী করে রেখেছে। কোনো মানুষকেই যদি কোনো আচরণে, কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আমরা আমাদের পক্ষ থেকে সকলের কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। ভারত থেকে মিথ্যা এবং অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এমন অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা। গুজব প্রতিরোধে মূলধারণ গণমাধ্যমের সহযোগিতা কাজে লাগাতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ভুল তথ্য, গুজব এবং অপতথ্য অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি ছড়ানো হচ্ছে। সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা কন্টেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল। জেলা তথ্য কর্মকর্তাদের প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এমন তথ্য তুলে ধরেন বক্তারা। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ 5ই আগস্টের পরে যে ইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, দেশের ভিতরের ফ্যাসিবাদী গোষ্ঠী এবং দেশের বাইরের গোষ্ঠীগুলোর যৌথ প্রয়াসে আমার আশঙ্কা যে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় মিসইনফো, ডিসইনফো এবং সাইবার ক্রাইমের শিকার হবে নির্বাচনকে উপলক্ষ করে। অবাধ তথ্য প্রবাহের সুযোগে ভুয়া ও ভুল তথ্য ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান অনেকেই মেনে নিতে পারেনি। ভারতের পাশাপাশি বাংলাদেশের গ্রামগঞ্জ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশে যে গুজব অপতথ্য আছে সেটা শুধুমাত্র সেন্ট্রালি বা ভারত থেকে আসে এরকম না। এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রামাঞ্চলে অনেকেই এখনও আছে যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই। তো ওখান থেকে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে
মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই। গুজব প্রতিরোধে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মূলধারার গণমাধ্যমের সহযোগিতা নিতে জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তথ্য উপদেষ্টা। সোশ্যাল আনরেস্ট এবং যে ধর্মীয় জায়গা থেকে সহিংসতা বা হানাহানি না তৈরি হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভোক্তা পর্যায়ে 19 টাকা কমিয়ে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1431 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের জন্য ঘোষণা করা হয় এই দর সন্ধ্যা 6টা থেকে, যেটি কার্যকর হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দর। 12.5 কেজি সিলিন্ডারের দাম 690 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 825 টাকা। আর কম দামের সরকারি এলপিজির হরিলুট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশন। গত এপ্রিলে 12 কেজির বোতলজাত এলপিজির দর ছিল 1450 টাকা। অন্যদিকে চলতি মাসে অটো গ্যাসের দাম লিটারে 84 পয়সা কমিয়ে 65 টাকা 57 পয়সা নির্ধারণ করা হয়, যা গেল মাসে ছিল 66 টাকা 41 পয়সা। এলপিজির দর সমন্বয়ের তথ্য জানাতে রোববার বিকালে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। এপ্রিল মাসে ছিল 1450 টাকা, এটি মে মাসে হবে 1431 টাকা। কেজি প্রতি মূল্য হবে, যেটা 120 টাকা 80 পয়সা ছিল, এটি হবে 119 টাকা 24 পয়সা। আর অটো গ্যাস যেটা ছিল 66 টাকা 41 পয়সা, সেটি হবে 65 টাকা 57 পয়সা। বিইআরসি চেয়ারম্যান রোববার সন্ধ্যা 6টা থেকেই নতুন দর কার্যকর হওয়ার কথা জানান। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম 690 টাকা থেকে বাড়িয়ে 825 টাকা নির্ধারণ করা হয়েছে। যেটি 690 টাকা ছিল, সেটি 825 টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এই মূল্য আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। বেসরকারি এলপি গ্যাস যেটা বিক্রি হচ্ছে 1400 টাকায় বা 1431 টাকায়, সরকারি এলপি গ্যাসের মূল্য এখানে ছিল 690 টাকা। এই যে বিশাল মূল্যের যে পার্থক্য, এই পার্থক্যের বেনিফিট ভোক্তা পাচ্ছে না, এটা ছিল বড় অভিযোগ। এখানে যেটা বাড়তি আয় যেটা হবে, এটা একটা সরকারি কোম্পানিতেই যাবে। 2021 সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। প্রতি মাসে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে সরকারি সংস্থাটি। নির্ধারিত প্যারামিটারগুলির উপরেই কিন্তু মূল্য নির্ধারণ হচ্ছে এলপিজি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতান্ত্রিক কর্মকাণ্ড হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে ফ্যাসিজম মুক্ত করার রূপরেখা দরকার। আর সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ বলেন, হত্যা কিংবা সন্ত্রাসের মামলায় জড়িয়ে গণহারে সাংবাদিকদের আক্রমণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন করে দেশের মূলধারার দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। আশা করব তারা মুক্ত গণমাধ্যমকে নিশ্চিত করবেন। সভায় সম্পাদক প্রতিনিধিরা বিগত ফ্যাসিবাদী শাসনামল আর বর্তমান সময়ের তুলনা করেন। বলেন, আগের তুলনায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাড়লেও হতাশা আছে। 1 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই, অনেকখানি পাল্টেছে। তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। এক ধরনের আশাবাদী হয়ে উঠছি। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তার পক্ষে যারা সায় দিচ্ছেন অন্তত কতগুলি ব্যাপারে, সেই দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করা ছাড়া আমাদের কোনো পথ থাকে না। যে সাংবাদিক গিলটি, যে সাংবাদিক দোষী, যে সাংবাদিকের হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের পক্ষে থাকবো। কিন্তু খামাখা একেবারে এইভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার। সভায় যোগ দেন রাজনৈতিক দলের নেতারাও। তারা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। সেই জায়গা থেকে আমাদের আরও সচেতন এবং
পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত, কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল সেই মামলাগুলোর অনেক তো আছে এখন পর্যন্ত। আচ্ছা, ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলল না কেন? পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনো। কোনো সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলেই তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর অথবা ভারতীয় দোষর। বিএনপি মহাসচিব বলেন, অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দেওয়ার প্রবণতাও গণতন্ত্র পরিপন্থী। প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই, অথচ সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা। আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না। রাজনৈতিক দল ও গণমাধ্যমের সম্পর্ক ইতিবাচক হবে বলে প্রত্যাশা আলোচকদের। দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা নিয়ে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে টিআইবির আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এগুলো যাচাই বাছাই করতে কমিটি করা হয়েছে। আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্বরা মিডিয়া হাউস পরিচালনায় নানান সমস্যা, হুমকি এবং চাপের কথা তুলে ধরেন। বলেন, এখন সরকারি চাপ কমেছে ঠিকই, কিন্তু মিডিয়ার প্রতি মব ভায়োলেন্স দমাতে পারছে না সরকার। মানে একটা অভিযোগ যেটা সত্য, সে অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। সরকার আরবিট্রারিলি কাউকে ডিটেইন করে রাখতেছে বা রাখলে সেটা কোনো লিগ্যাল প্রসিডিউর মেনে করতেছে কিনা, ওখানে কোনো লুপহোলস আছে কিনা সেটা আপনারা আলোচনা করতে পারেন। কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না? প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজ নট ফাংশন। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিস অফ দ্য গভর্নমেন্ট। গরু জবাই থেকে গলা জবাই, এইদিকেও টার্ন করতে পারে। সাংবাদিকদের আপনি যদি সুরক্ষা নিশ্চিত না করেন, তাহলে তাদের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতা আশা করা যাবে না। তদবির বাণিজ্যের অভিযোগে দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও এবং এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। একইভাবে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমনের অবৈধ সম্পদের অভিযোগও খতিয়ে দেখছে সংস্থাটি। এদিন প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি, তাদের বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে রয়েছে পাঠ্য বই ছাপানোর কাজে কমিশন, বাণিজ্য ও প্রশাসনে বদলির নামে তদবিরের অভিযোগ। ওনার পাস নিয়ে আমি সচিবালয়ে ঢুকেছিলাম। তাদের দুর্নীতির অনুসন্ধানের দাবি জানিয়ে দুদকের সামনে গেল সপ্তাহে বিক্ষোভ করেছিল যুব অধিকার পরিষদ। এ অবস্থায় দুই উপদেষ্টার এপিএস, পিও ও সালাউদ্দিন তানভীরের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। দুজন উপদেষ্টা যে এপিএস, পিএস এবং আরও একজনের সমন্বয়কের, সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম এবং ভাই জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ে অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে ফ্লোর ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।
মামলা হয়েছে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে অনুসন্ধানও নেমেছে সংস্থাটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য আছে, তবে রাষ্ট্রের স্বার্থে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় অনুঘটকের কাজ করছে কমিশন। 12 দলীয় জোটের মতে কমিশন উচ্চাকাঙ্ক্ষী চিন্তাভাবনা করছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় রোববার 12 দলীয় জোটের সাথে বসে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পাঠানো 166টি সুপারিশের মধ্যে 127টির সাথে সহমত জানিয়েছে দলটি। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি জানান, আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের লক্ষ্য, যা ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে তার পথরেখা তৈরি করবে। শুধু কমিশন নয়, ভিন্ন মতের জায়গাগুলো রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করতে হবে। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। আলোচনার মাধ্যমে কয়েকটি দ্বিমতের জায়গায় একমত হয়েছে 12 দলীয় জোট। বিরোধিতা করেছে সংসদের মেয়াদ 4 বছর ও প্রার্থিতার বয়স, গণভোট, গণ অধিকার পরিষদের বিষয়ে। জনগণের ভোটে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের পক্ষে তারা। তবে আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্রুত চেয়ারম্যান নির্বাচনের দাবি। কমিশন উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছে বলে মনে করে 12 দলীয় জোট। সংস্কার চাই, যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এদিকে বিকেলে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি বিএসপি। দেশের নাম পরিবর্তনের বিষয়ে দ্বিমত তাদের। সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে প্রস্তাব দিয়েছে তারা। 40% ভোট পেয়ে একটি দল সরকার গঠন করে এবং তাহলে তারা যে সকল সিদ্ধান্ত নেয়, তাহলে 70% বা 60% লোক কিন্তু সেখানে বাদ থেকেই গেল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচনটা হয়, তাহলে সকল লোকেরই, সকল জনগণেরই অংশগ্রহণের জায়গাটা তৈরি হয়। সংস্কারের মৌলিক বিষয়গুলো নিয়ে 15ই মে পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মতামত নেবে কমিশন। জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যদি সংস্কারগুলো করা হয়, তাহলেই তো জনগণের সরাসরি অংশগ্রহণ করা হয়ে গেল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরার দেবহাটায় যমুনা ইলেকট্রনিক্সের রিটেইলারদের নিয়ে বিজনেস মিট অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার পারুলিয়া বাজারের রেজওয়ান টাওয়ারে যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার চৈতি মোটরসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের এজিএম মাসুদুর রহমান, ডিএসএম আবু সালেহ আহমেদ জাহিদ, জোনাল ম্যানেজার মেহেদি হাসান সহ অন্যরা। ডিলাররা জানান, বাজারে যমুনার ফ্রিজ, এসি সহ অন্যান্য পণ্যের চাহিদা বেশি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনার পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ উপহারের ব্যবস্থা। আমাদের প্রোডাক্টগুলি নিত্য নতুন। আমরা 1 মাস 2 মাস পর পর আমরা ইয়েগুলো চেঞ্জ করি, মডেলগুলো চেঞ্জ করি, নতুন নতুন মানুষের রুচিসম্মত যে প্রোডাক্টগুলি, সেই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি। খেলার খবর ক্রিকেট। 2026 সাল টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে সংযুক্ত আরব আমিরাত সিরিজ। শুধুমাত্র এই সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। এভাবে আরও কয়েকজনকে সহ অধিনায়ক করে দেখবে বিসিবি। এরপর পূর্ণ মেয়াদে একজনকে বেছে নেওয়া হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 দলে ফিরেছেন নাজমুল শান্ত এবং তাওহিদ হৃদয়। এছাড়াও দলে আছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম।
শেষ করব আন্তর্জাতিক খবর দিয়ে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে 3 সেনা নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে অঞ্চলটির রামবান জেলায় এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল গাড়িটি। এই সময় শ্রীনগর মহাসড়কের ব্যাটারি চশমামুল নামক এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর গাড়ি। মূল সড়ক থেকে ছিটকে পড়ে পাশের 700 ফুট গভীর খাদে। নিহত 3 সেনা হলেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। উদ্ধার করা হয়েছে তাদের মরদেহ। এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।